ফিরে দেখি সর্বত্র বরফ, দোরের গোড়ায় আব্দুর রহমান আর ঘরের ভিতরে গনগনে আগুন। আমি তখন শীতে জমে গিয়েছি। আব্দুর রহমান হাসি মুখে আমার হাতে চুমো খেল, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে মুখ শুকিয়ে গেল। দাঁড়ান হুজুর বলে আমাকে কোলে করে এক লাফে উঠোনে নেবে গেল। এক মুঠো পেঁজা বরফ হাতে নিয়ে আমার নাক আর কানের ডগা সেই বরফ দিয়ে ঘন ঘন ঘষে আর ভীতকণ্ঠে জিজ্ঞেস করে চিনচিন করছে কিনা। আমি ভাবলুম এও বুঝি পানশিরের কোনো জঙ্গলি অভ্যর্থনার আদিক্ষেতা। বিরক্ত হয়ে বললুম, চলো চলো, ঘরের ভিতর চলো, শীতে আমার হাড়মাস জমে গিয়েছে। আব্দুর রহমান কিন্তু তখনও তার শালপ্রাংশু মহাবাহু দিয়ে আমাকে এমনি জড়িয়ে ধরে দোকানে বরফ ঘষছে যে আমি কেন, কিক্কর সিংয়েরও সাধ্য নেই সে বুহ ছিন্ন করে বেরোতে পারে। আব্দুর রহমান শুধু বরফ ঘষে আর এক টানা মন্ত্রোচ্চারণের মতো শুধায় চিনচিন করছে, চিনচিন করছে। শেষটায় অনুভব করলুম সত্যি নাক আর কানের ডগায় ঝিঁঝি ছাড়ার সময় যেরকম চিনচিন করে সেরকম হতে আরম্ভ করেছে। আব্দুর রহমানকে সে খবরটা দেওয়া মাত্রই সে আমাকে কোলে করে আরেক লাফে ঘরে ঢুকল, কিন্তু বসালো আগুন থেকে দূরে ঘরের আরেক কোণে। রোদে পোড়া মোষ যেরকম কাদার দিকে ধায়, আমিও সেই রকম আগুনের দিকে যতই ধাওয়া করি আব্দুর রহমান ততই আমাকে ঠেকিয়ে রেখে বলে, সর্বাঙ্গে রক্ত চলাচল শুরু হোক হুজুর, তারপর যত খুশি আগুন পোয়াবেন। ততক্ষণে সে আমার জুতো খুলে পায়ের আঙুলগুলো পরখ করে দেখছে সেগুলোর রং কতটা নীল। আব্দুর রহমানের চেহারা দেখে আন্দাজ করলুম নীল রঙের প্রতি তার গভীর বিতৃষ্ণা। ঘষে ঘষে আঙুলগুলোকে যখন সে বেশ বেগুনি করে ফেলল, তখন সে চেয়ার শুদ্ধ আমাকে আগুনের পাশে এনে বসালো। আমি ততক্ষণে দস্তানা খুলতে গিয়ে দেখি কমলি ছড়তে চায় না, আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। দুষ্টু ছেলে যেরকম খাওয়ার সময় মাকে পেট কামড়ানোর খবর দেয় না, আমিও ঠিক সেই রকম আঙুল ফোলার খবরটা চেপে গেলুম। সরল আব্দুর রহমান ওদিকে আমার পায়ের তদারক করছে, আমি এদিকে আগুনের সামনে হাত বাড়িয়ে আরাম করে দেখি কলা গাছ বট গাছ হতে চলেছে। ততক্ষণে আব্দুর রহমান লক্ষ্য করে ফেলেছে যে আমার হাত তখনও দস্তানা পরা। টমেটোর মতো লাল মুখ করে আমাকে শুধালো, হাতের আঙুলও যে জমে গিয়েছে সে কথাটা আমায় বললেন না কেন? এই তার প্রথম রাগ দেখলুম। ভৃত্য আব্দুর রহমানের গলায় আমির আব্দুর রহমানের গলা শুনতে পেলুম। আমি চিঁচি করে কি একটা বলতে যাচ্ছিলুম, আমার দিকে কান্না দিয়ে বলল, চা খাওয়ার পরও যদি দস্তানা না খোলে তবে আমি কাঁচি দিয়ে কেটে ফেলব। আমি শুধালুম, কি কাটবে, হাত না দস্তানা? আব্দুর রহমান অত্যন্ত বেরসিক। আমি আরও ঘাবড়ে গেলুম, কিন্তু শুধু আমিই ঘাবড়াইনি। দস্তানা পর্যন্ত আব্দুর রহমানের গলা শুনে বুঝতে পেরেছে যে সে চটে গেলে দস্তানা দস্ত কাউকে আস্ত রাখবে না। চায়ের পেয়ালায় হাত দেবার পূর্বেই অক্টোপাসের পঞ্চপাশ খসে গেল। সে রাত্রে আব্দুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল। লেপের তলায় আগেই গরম জলের বোতল ফ্ল্যানেলে পেঁচিয়ে রেখে দিয়েছিল। সেটাতে পা ঠেকিয়ে আমি মুনি ঋষিদের সিংহাসনে পদাঘাত করার সুখ অনুভব করলুম। পেটের ভিতরে চর্বির শুরুয়া, লেপে চাপা গরম বোতলের ওম আর আব্দুর রহমানের বাঘের থাবার দলাই মলাই তিনে মিলে এক পলকেই চোখের পলক বন্ধ করে ফেলেছিলুম। সমস্ত কাহিনীটি যে এত বাখানিয়া বললুম তার প্রধান কারণ আমার দৃঢ় বিশ্বাস এ বই কোনো দিন কারো কাজে লাগবে না। আর আজকের দিনের ভারত দণ্ডিন কমিউনিস্টরা বলেন, যে আর্ট কাজে লাগে না সে আর্ট আর্টই নয়।
অর্থাৎ শিবলিঙ্গ দিয়ে যদি দেওয়ালে মশারির পেরেক পোঁতা না যায়, তবে সে শিবলিঙ্গের কোনো গুণ নাই, তার কপালে আগুন। তবু যদি কোনো দিন পাকে চক্রে ফ্রস্ট বিটেন হন, তবে প্লোরেতারিয়ার প্রতীক ওঝা আব্দুর রহমানকে স্মরণ করে তার দাওয়াই চালাবেন, সেরে উঠবেন নিশ্চয়ই। এবং তখন যেন আপনার কৃতজ্ঞতা আব্দুর রহমানের দিকে ধায়। আব্দুর রহমানের প্রাপ্য প্রশংসা আমি কেতাবের মালিক রূপে কেড়ে নিয়ে শোষক বুর্জুয়া নামে পরিচিত হতে চাইনি। পরদিন সকালবেলা দেখি 3 মাইল বরফ ভেঙে বৃদ্ধ মীর আসলাম এসে উপস্থিত। বললেন, আত্মজনের বাচনিকে অবগত হইলাম তুমি কল্ল রজনীর প্রথম জামে প্রত্যাবর্তন করিয়াছ। কুশল সন্দেশ কহ, শৈত্যাধিক্যে পথিমধ্যে অত্যধিক ক্লেশ হয় নাই তো? আমি আব্দুর রহমানের শালঙ্কার বর্ণনা দিলে মীর আসলাম বললেন, নাতি দীর্ঘ দিবস তথা সর্বরীর প্রথম জামি শতশ্চল শকটারোহীকে শিশিরবিদ্ধ করিতে সক্ষম। কৃষাণু সংস্রব হইতে রক্ষা করিয়া তোমার পরিচারক বিচক্ষণের কর্ম করিয়াছে। অপিচু লক্ষ্য করো নাই, স্বদেশে আতপতাপে দগ্ধ হইয়া স্বগৃহে প্রত্যাবর্তন মাত্রই সুশীলা জননী তদ্দণ্ডেই শীতল জল পান করিতে নিষেধ করেন, অবগাহন কক্ষ উন্মোচন করেন না। সংকটদ্বয় আয়ুর্বেদের একই সূত্রে গ্রথিত। হক কথা,